স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর। আজ সকাল থেকে জেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ রাস্তায় সেনা সদস্যরা টহলে নামেন। গতকাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। নারায়ণগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে সেনা সদস্যদের সার্বিক তৎপরতা আমাদের জানান। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ৬টি জেলার ন্যায়। আমরা সকাল থেকে গাড়িবহর নিয়ে বিভিন্ন সড়কগুলিতে জেলার রয়েছে, তারা টহল দিচ্ছেন, তারা বিভিন্ন জায়গা কিন্তু পরিদর্শন করছেন, সেই সাথে তাদের জায়গা কিন্তু পরিদর্শন করছেন। সেই সাথে তাদের সাথে আমরা সড়কে যে বিষয়টি দেখেছি, বিজিবি কিন্তু প্লাটুন, পুলিশ, র্যাব এবং ডিবির যে সদস্যরা আছে তারা কিন্তু তৎপর রয়েছে। বেশ তৎপরতা তাদের কিন্তু দেখা গেছে। সড়ক এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। যে বিষয়টি দেখেছি, মূলত নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একটি জন্মস্থানের কেন্দ্রবিন্দু, সেখানে বিগত সময়ে ঝটিকা মিছিল, বিভিন্ন মিছিল হয়েছে। তারই কিন্তু আশঙ্কায় এখানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রকার এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বা যুবলীগ অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে সড়কে অবস্থান করতে বা কোনো তৎপরতা কিন্তু জেলায় কোথাও দেখা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি, সকাল থেকে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু মাঠে অবস্থান করছেন, মিছিল করছেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী যে বিষয়টি আমাদের জানিয়েছেন, কোনো প্রকার নাশকতা অরাজকতা এড়াতে তারা এই পন্থা অবলম্বন করছেন। সড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তারা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু কাজ করছেন। এই বিষয়টি আসলে আমার জানিয়েছেন জেলা প্রশাসক। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্য। যে ছিলেন গৌতম সাহা। সেনা সদস্যদের টহলের খবর নিয়ে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, সেনা সদস্যরা কখন থেকে মাঠে রয়েছেন আর তাদের সার্বিক কার্যক্রম আমাদের জানান। আসিফ, আমরা সেনা কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন আজকে তারা প্রস্তুত রয়েছেন এবং তাদের যে সার্বিক ব্যবস্থাপনা সবকিছু তারা প্রস্তুত রেখেছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি কোনো ধরনের বিশৃঙ্খলার খবর তারা পায় তাহলে তারা মাঠে আসবেন। এছাড়াও তারা বলেছেন হয়তো আজকে দুপুর ১:৩০টার পরে তারা টহলে আসবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গতকালকে চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি একটি সাংবাদিকদেরকে একটি বার্তা পৌঁছিয়েছেন। তিনি বলছেন চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর যত সদস্য রয়েছেন এবং পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা তারা সকলে কিন্তু সজাগ ভাবে তারা রয়েছেন এবং চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখেছি গতকাল বিকেল থেকে কিন্তু সেখানে তারা বিভিন্ন পরিবহনগুলোকে চেক করে শহরের ভেতরে ঢুকতে দিচ্ছেন বা শহরের বাইরে যে গাড়িগুলো যাচ্ছেন সেগুলোতেও কিন্তু চেকপোস্টের মতো করে তাদেরকে চেক করা হচ্ছিল এবং সড়কে যে গাড়িগুলো চলাচল করছে সেই গাড়িগুলোকেও কিন্তু নজরদারিতে রেখেছে এবং সাধারণ মানুষের যে চলাফেরা এগুলোকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নজরদারি বাড়িয়েছেন গতকাল বিকেল থেকে। এবং আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের বিশেষ করে ডিসির মোড়, নিউ মার্কেটের মোড়, বহদ্দারহাট এবং আগ্রাবাদ, এই 4টি সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ তাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন এবং তারা গতকাল থেকে
সেখানে বিভিন্ন গাড়িগুলোকে চেক করে এখানে আসা যাওয়ার পথে তারা সেগুলোকে চেক করছেন এবং সাধারণ যারা মানুষ তাদেরকেও কিন্তু বিভিন্ন ভাবে যদি কাউকে যদি কোনো ধরনের সন্দেহ হয় তাদেরকেও কিন্তু চেক করতে আমরা দেখেছি। এছাড়া সেনাবাহিনী কিন্তু এখনো পর্যন্ত তারা মাঠে নামেনি, তারা দুপুরের পরে মাঠে টহলে আসবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন তারা প্রস্তুত রয়েছেন। সেনা সদস্য বিপুল পরিমাণ সেনা সদস্য তাদের প্রস্তুত রয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির যদি তাদেরকে ডাকা হয় তাহলে তারা সাথে সাথে কিন্তু তাদের যে কর্মযোগ্য সেগুলো শুরু করতে পারবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল বা কোনো কিছুই আমরা কিন্তু এখনো পর্যন্ত খবর পাইনি। পুরোপুরি চট্টগ্রাম শহরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিরাপত্তার বেষ্টনীগুলো সেই নিরাপত্তার বেষ্টনীগুলো তারা সজাগ রেখেছে এবং কাজীরজোড়ি মোড় যদি আমরা বলি সার্কিট হাউসের মোড় কাজীরজোড়ির মোড় সে জায়গায় কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গতকাল বিকেল থেকে তারা এখানে অবস্থানে রয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি বার্তা পৌঁছেছেন, সেটি হচ্ছে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে বিশেষ করে যেখানে বিভিন্ন সময় কিন্তু মিছিল হয়েছিল এবং গুপ্ত মিছিল হয়ে গেছিল সেখানে কিন্তু বিশেষ করে তাদের নজরদারি সবচেয়ে বেশি রাখা হয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনীর যে টহল সেই টহল হয়তো দুপুরের পরে তারা মাঠে আসবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আসিফ। যে রুন আনসারি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে তারেক রহমান দালিয়ানে দুদিন কর্মব্যস্ত থাকবেন। এরপর তিনি বেইজিংয়ে যাবেন, সেখানে তার সফরের মূল কর্মসূচি শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে স্থানীয় সময় গত রাত 11:05 দালিয়ান ঝুশিজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। লিয়াওইনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। রাজধানীতে ফুট ওভার ব্রিজে না উঠে অনেকেই রাস্তা পার হন নিচ দিয়ে। তাদের অভিযোগ, হকারদের দৌরাত্ম্য, নোংরা পরিবেশ সহ নানা কারণে ফুট ওভার ব্রিজে ওঠেন না তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এগুলোকে জনবান্ধব করতে হলে পরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ফুট ওভার ব্রিজ। এসব ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যত্রতত্র রাস্তা আর হচ্ছে নগরবাসী। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এত ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কেনই বা ফুট ওভার ব্রিজ ব্যবহারে অনীহা দেখাচ্ছে নগরবাসী? এর পেছনেই বা রয়েছে কী কারণ? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে 2023 সালে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ফার্ম গেটের দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি। কিন্তু এটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পার হচ্ছেন নগরবাসী। ফুট ওভার ব্রিজগুলোতে অনেকগুলো দোকানপাট এইসব হয়ে থাকে, এই জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না। দেখেন এই যে পুরাটা ব্রিজ জ্যাম দোকানের কারণে, একটা মানুষ হাঁটতে পারে না, গায়ে ধাক্কাধাক্কি লাগে, এই কারণে গ্যাদানের কারণে কি করব। কাঁচা বাজার ছাড়া কি মেলে না এই ফুট ওভার ব্রিজে? স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এখানে, শুধু পথচারীদের চলাচলের জায়গাটাই কম। এ তো গেল আধুনিক ফুট ওভার ব্রিজের সুযোগ সুবিধার চিত্র। এবার একটু নজর দেয়া যাক তুলনামূলক পুরনো ওভার ব্রিজগুলোর দিকে। 6 ফুট চওড়া রাজধানীর শ্যামলী শিশু মেলার ফুট ওভার ব্রিজটির 4 ফুটই হকারদের দখলে, বাকি 2 ফুট দিয়ে কোনো মতে চলাচল করে সবাই। আর বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রিজের দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। উঠতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটা যদি প্রশস্ত এবং লিফট হইতো, এটা রাস্তা হকারের জন্য আরো বেশি জ্যাম লেগে যায়, আরো এখানে ভয়ও লাগে। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে ওঠার নামার জন্য। এটাও প্রস্ত কম, ওটাও প্রস্ত কম, সিঁড়িগুলো আরো খারাপ, রোগী উঠবে কিভাবে?
এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল থাকায় প্রতিদিন বহু রোগীও রাস্তা পার হন এই ব্রিজ দিয়ে। তেমনি একজন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহাগ মিয়া একটি দুর্ঘটনায় পায়ের সমস্যা নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা নিতে। বহু কষ্টে পার হয়েছেন এই ফুটওভার ব্রিজ। যদি লিফট হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্রিজের উপরে যে গ্যাদারিং, এটা তো হাঁটতে কষ্ট হয়। আসাদ গেটের দিকে একটু এগুলি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি ফুটওভার ব্রিজ। এটির দশা আরও করুন। এখানে আছে চলন্ত সিঁড়ি যা নষ্ট। এছাড়া সিঁড়ির নিচে আবাসস্থল গড়েছে ছিন্নমূল মানুষ, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গিঞ্জি পরিবেশটার জন্য ওই দিক দিয়ে পার না হয়ে শর্টকাটে পার হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এইসব কারণে, যে ওভারব্রিজের পরিবেশটা ভালো থাকে না। সব জায়গায় আড্ডা দেয়, এখানে মাদক সেবন করে আর এখানে চিন্তাই করে। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোকে পথচারী বান্ধব বলতে নারাজ নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। তার মতে শুধু সরকারি অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেমে পরিকল্পিতভাবে নির্মাণ ও সঠিক রক্ষণাবেক্ষণের উপর জোর দিলে সবাই এর সুফল পাবে। অনেক বয়স্ক মানুষ আছে যারা পায়ে হেঁটে উঠতে পারে না, কিন্তু তারই কিন্তু ফুটওভার ব্রিজটা সবচেয়ে বেশি দরকার। তো উনি কীভাবে উঠবে? সার্বজনীন প্রবেশগম্যতা কিন্তু আমরা এই ফুটওভার ব্রিজগুলোতে রাখিনি। যত বেশি গাড়ির সংখ্যা বাড়বে তত মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাতে পারবে না। তার মানে তার ফুটওভার ব্রিজটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। ডিজাইন চেঞ্জ করা লাগলে করতে হবে এবং ফেসিলিটিগুলো আরও বেশি জনবান্ধব হতে হবে। ফুটওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতের উপরও জোর দেন এই নগর পরিকল্পনাবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে কন্যা শিশু ও নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান রীতিমতো আঁতকে ওঠার মতো। শুধু মহিলা পরিষদের হিসেবে গত 6 মাসে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার এবং মানসিক সমস্যার কারণে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবে অপরাধ প্রবণতা বেড়েছে। একটি ফুটফুটে সুন্দর শিশু, যার হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন। তারই নিথর রক্তাক্ত শরীর যখন কোনো পুকুরে, ডোবায়, ঝোপে, ঝাড়ে কিংবা ঘরের কোণে পড়ে থাকে, তখন থমকে যায় পুরো দেশের বিবেক। বাংলাদেশে শিশু নির্যাতনের মতো জঘন্য ও পাশবিক ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন কোনো একটি নৃশংস ঘটনা ঘটে, তখন কিছুদিন তুমুল শোরগোল হয়, প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তারপর সব কিছু হারিয়ে যায় কালের গহ্বরে। অপরাধ কি থেমে যায়? পরিসংখ্যান বলছে একেবারেই না। শুধু আসিয়া আর রামিসা নয়, ঘরে কিংবা বাইরে কোথাও যেন নিরাপদ নয় কেউ। লোকচক্ষুর আড়ালে প্রতিদিন বাড়ছে সহিংসতা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, দেশে গত 6 মাসেই 1035 জন নারী ও কন্যা শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। আর শুধু মে মাসেই এই নির্মমতার বলি হয়েছেন 250 জন। শুধুমাত্র মানসিক বৈকল্যের জন্যই যে হচ্ছে তা না, এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকেও আমরা দেখছি সেগুলো হচ্ছে। দেশে নারী নির্যাতনের মামলাগুলোর অন্যতম প্রধান দুর্বলতা হলো বিচারের দীর্ঘসূত্রতা। একটি মামলার রায় হতে কেটে যায় বছরের পর বছর। লক্ষ লক্ষ মামলার ভিড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত এগুলো মামলার আলাদা কোনো কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করার জন্য আগে কোনো প্রক্রিয়া ছিল না। তবে এই সরকারের আমলে এরকম একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল কোর্ট করা হয়েছে, যেটাতে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত সকল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার থেকে রাষ্ট্র সকলের সদিচ্ছা প্রয়োজন। আমি আমার বাচ্চাটাকে কি ভ্যালুস দিচ্ছি, কিভাবে তার নিড বা প্রয়োজনগুলো আমি মেটাচ্ছি এবং কিভাবে তার ভালো শুধুমাত্র বুদ্ধির বিকাশ না মনোসামাজিক বিকাশের জন্য আমি কি করছি। সুতরাং প্রথম কাজ হচ্ছে পরিবার থেকে, এরপর হচ্ছে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে একটি সুন্দর টিচার স্টুডেন্ট রিলেশনশিপ গড়ে তোলা। একটা সোসাইটিতে আমি যেভাবে মিশবো, আমি কারো বিপদে হচ্ছে সাহায্য করা, কোনো একটা অপরাধ দেখলে আমার সেখানে কি ভূমিকা হবে সেগুলো শিক্ষা। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান আর আইনি বিতর্ক ছাপিয়ে দিন শেষে প্রশ্নটা কিন্তু নৈতিকতার। যে সমাজে একটি শিশু তার পরিবার কিংবা প্রতিবেশীর কাছেও নিরাপদ নয়, সেই সমাজের উন্নয়ন কতটা অর্থবহ তা নিয়ে ভাববার সময় এসেছে।
কঠোর আইনের দ্রুত বাস্তবায়ন এবং সামাজিক প্রতিরোধী পারে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৯০ বছর পূর্ণ করলেন। ১৯৩৬ সালের ২৩শে জুন মুন্সিগঞ্জের বারৈখালীতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই বুদ্ধিজীবী। সিরাজুল ইসলাম চৌধুরী একাধারে প্রাবন্ধিক, শিক্ষাবিদ, গবেষক, সমাজতান্ত্রিক চিন্তাবিদ। পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিডস এবং লেস্টার বিশ্ববিদ্যালয়। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৫৭ সালে। সম্পাদনা করেছেন নতুন দিগন্ত, পরিক্রমা, সাহিত্যপত্র সহ কয়েকটি ছোট কাগজ। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার জন্য পেয়েছেন লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদক। দীর্ঘ ৩.৫ মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশি জাহাজ এমভি বাংলা জয়যাত্রা। যুদ্ধের কারণে ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়েছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি গতরাতে নিরাপদে হরমুজ প্রণালী পার হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সারবোঝাই জাহাজটি এখন জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের কারণে ২৮শে ফেব্রুয়ারি থেকে বাংলার জয়যাত্রা পারস্য উপসাগরে আটকে ছিল। তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। এর ফলে গত ২ দিনে দেশটিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে, যা এলাকাটির ইতিহাসে প্রথম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে। সমগ্র ইউরোপ জুড়েই দাবদাহ চলছে। স্পেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে ২২ জুন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে স্থানভেদে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের ব্যতিক্রমী একটি ব্রাজিল গেট। উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে এই গেটটি স্থাপন করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় পটুয়াখালীও। প্রিয় দল সমর্থন জানিয়ে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকা সাটিয়েছেন অনেকে। তবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণ করা হয়েছে ব্যতিক্রমী ব্রাজিল গেট। ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের এই গেটটি নির্মাণ করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। শহরের প্রবেশদ্বারে এই গেটটি তারা নির্মাণ করেছেন। তাদের কি লক্ষ্য উদ্দেশ্য, চলুন শুনে আসি ব্রাজিল ভক্ত ও সমর্থকদের কাছে। খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলা থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। ব্রাজিলের নেইমারের খেলা ভালো লাগে, আমার বাবাও ব্রাজিল করে, আমিও ব্রাজিল করি। সবার উদ্যোগে গেটটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ব্রাজিল ভক্ত, বিশেষ করে চৌরাস্তার ব্রাজিল ভক্ত আমরা সবাই মিলে কিন্তু এই আয়োজনটি করতে সক্ষম হয়েছে এবং কলাপাড়া উপজেলায় এর চাইতে বড় আয়োজন আর আমি মনে করি কোথাও হয়নি। বিশ্বকাপ খেলার জন্য এই গেটটি করা হয়েছে, খেলা যতদিন থাকবে এই গেটটি থাকবে। ব্রাজিলের সমর্থন গোষ্ঠীর যে আশা যে আমরা হেক্সা মিশন কমপ্লিট করব, এই আশা ব্যক্ত করেই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। আগামীতে বাংলাদেশের ফুটবল দল অংশগ্রহণ করবে বিশ্বকাপে, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি, পটুয়াখালী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।